দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা এই বিভাগের আলোচনা। এই বিভাগের সমস্ত অধ্যায়, সেই সঙ্গে সঙ্গে দ্বাদশ শ্রেণীর গদ্য, পদ্য এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আমি পরপর বিভিন্ন ভিডিওতে আলোচনা করব। শুরু করছি আজকে বাংলা ভাষা বিভাগের একটি কঠিন অংশ, রূপমূল। রূপমূল এই বস্তুটা কিন্তু রীতিমতো কঠিন। একে রূপমূল, রূপতত্ত্ব, রূপিম একাধিক নামেও চিহ্নিত করা হয়। এই বস্তুটিকে অতি সহজে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে একটা শব্দ নিচ্ছি, দেখো, রামের। এটা নিশ্চয়ই শব্দ, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। একে ভাঙলে রাম এবং এ দুটি অংশ পাচ্ছি। রাম শব্দটাকে ভাঙলে রা ম, এরকে ভাঙলে এ এবং র, রাকে ভাঙলে র আ, মকে ভাঙলে ম। যেহেতু ধ্বনি বর্ণ করলে অ হয়, অ তাই রেখেছি একটা বৃত্তের মধ্যে। রকে ভাঙলে র, অকেও রেখেছি বৃত্তের মধ্যে। তাহলে রামের এই শব্দটাকে আমরা ভেঙে এই পর্যায়ে এলাম। ভেবে দেখো, একে আর নিশ্চয়ই ভাঙা যাবে না। মানে রাম শব্দের একেবারে ক্ষুদ্রতম একক বা অংশ হচ্ছে এইগুলো। এগুলোকে আমরা ভাষাবিজ্ঞানের পরিভাষায় বলি ধ্বনি। মানে কি, শব্দের একেবারে ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ধ্বনিতত্ত্ব নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়টা আরও স্পষ্ট প্রাঞ্জল হবে। এবার দেখো, এই ধ্বনির উপরের অংশ রা, ম, এ বা র, এগুলোর কোনো অর্থ নেই। যেমন এগুলোর কোনো অর্থ নেই, এরও অর্থ নেই। কিন্তু রাম এই শব্দটির অর্থ আছে। রাম মানে কোনো ব্যক্তির নাম, আরও অভিধানগত অর্থ রয়েছে। এর একটি অর্থ আছে, অনুভবের বস্তু। তাহলে দেখো, এটাও শব্দের ক্ষুদ্রতম অংশ। অর্থ থাকতে পারে, নাও থাকতে পারে। আর কিন্তু এই অংশটার অর্থ অবশ্যই থাকবে। তাহলে এটাও ক্ষুদ্রতম, এটাও ক্ষুদ্রতম। এটা কোন দিয়ে ক্ষুদ্রতম? না, অর্থের দিক দিয়ে। এটা কোন দিকে? অর্থ হতে পারে বা না হতে পারে। এবারে একে আমরা ধ্বনি বলছি, আর এই অর্থপূর্ণ অংশকে বলছি আমরা রূপমূল। কি পেলাম? শব্দের ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হচ্ছে রূপমূল। এবারে এখানে দেখো, ধ্বনি একটু আগে বলেছি অর্থ থাকতে পারে বা নাও পারে। রা রর কোনো অর্থ নেই, অ আর কোনো অর্থ নেই, ম অ এ র অর অর্থ নেই। আমি যদি ও কথাটা লিখি, ও মানে সংযোগমূলক অব্যয়, রাম ও শ্যাম, অর্থাৎ এবং মানে অর্থ রয়েছে। এটাও কি আর একে ভাঙা যাবে না, এটাও ক্ষুদ্রতম একক। তাহলে এটা ধ্বনির কিন্তু অর্থ আছে, এগুলো কিন্তু অর্থ নেই। মানে ধ্বনির অর্থ থাকতে পারে আর নাও থাকতে পারে। রূপমূলের কিন্তু অর্থ থাকতেই হবে। তাহলে এই একটা প্রথম বৈশিষ্ট্য কি পেলাম? না, এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত অর্থপূর্ণ একক। দেখো, একটি ধ্বনি দিয়ে ও, একাধিক ধ্বনি দিয়ে র, আ, ম, অ দিয়ে রাম। এটা হচ্ছে কি আমার রূপমূল। আর কি বৈশিষ্ট্য আছে? একটি ভাষায় বারবার ফিরে আসবে। একটি ভাষা বলতে যে কোনো ভাষা হতে পারে, বাংলা ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, যে ভাষাই হোক না কেন, সে ভাষায় এই রূপমূল বা মরফিম তা বারবার ফিরে আসবে। উদাহরণ নেই, আমি রামটাকে বলেছি রূপমূল, ওকেই প্রয়োগ করি। রাম ভালো ছেলে, রাম দ্বাদশ শ্রেণীতে পড়ে, রাম বড় হয়ে শিক্ষক হবে,
রাম একজন দেশের নেতা। এই রাম শব্দটাকে কিন্তু আমরা বিভিন্ন বাক্যে বারবার ব্যবহার করছি, মানে রাম শব্দটি বারবার ফিরে আসছে। অতএব এই রূপমূলটি একটি ভাষায় বারবার ফিরে আসবে। আর কি বলবো, এককের অংশ বিশেষের সঙ্গে অন্য এককের ধ্বনিগত অর্থগত মিল থাকবে না। এটাকে প্রমাণ করার জন্য ডক্টর রামেশ্বর সর কাছ থেকে আমরা ধার নিচ্ছি। মাতৃচরণে করি প্রণাম, আমি মায়ের চরণ দর্শন করতে এসেছি। দেখো, প্রথম বাক্যে চরণে, দ্বিতীয় বাক্যে চরণ, দুটো একই শব্দ, দুটো শব্দের অর্থ পদ বা পা। দুটো কিন্তু ধ্বনিগত মিল আছে, অর্থগত মিল আছে। একে ভাঙলেও যে ধ্বনি পাবো, একে ভাঙলেও সেই ধ্বনি পাবো, শুধু এ বিভক্তি যুক্ত রয়েছে। তাহলে এগুলো কিন্তু একটি কিন্তু হচ্ছে রূপমূল। কিন্তু এই যে মাতৃচরণে সম্পূর্ণ অংশ কিন্তু আমরা রূপমূল বলছি না, কারণ এর সঙ্গে ধ্বনিগত মিল নেই, অর্থগত মিল নেই। তাহলে রূপমূলের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেল, সেই বৈশিষ্ট্যগুলোর আলোকে রূপমূলের একটি সংজ্ঞা নির্ণয় করা যেতে পারে। এমনিতে তোমরা বলতে পারো এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত অর্থপূর্ণ একককে রূপমূল বলে, এটা বললেও চলবে। আর সবগুলোকে সংযোগ করে বললেও রূপমূলের সংজ্ঞা হয়। আমরা বলি এক বা একাধিক ধ্বনি দিয়ে গঠিত অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, যা একটি ভাষায় বারবার ফিরে আসবে এবং যার এককের সংখ্য অংশ বিশেষের সঙ্গে অন্য এককের ধ্বনিগত অর্থগত মিল থাকবে না, তাকে বলা হবে রূপমূল। আশা করছি রূপমূল কাকে বলে বিষয়টি স্পষ্ট হয়েছে। এবারে এই রূপমূলের সঙ্গে আরও কতগুলো ভাষার ক্ষুদ্রতম এককের একটু মিল দেখে নেওয়া যেতে পারে। আমরা প্রথমতই দেখে নেব রূপমূলের সঙ্গে এই ধ্বনির মিল বা অমিল কোথায় রয়েছে। প্রথমে বলেছি রূপমূল ক্ষুদ্রতম একক, অর্থ থাকবে, আর ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম একক, অর্থ থাকতে পারে বা নাও থাকতে পারে। দ্বিতীয়ত কি, ধ্বনিগুলো জুড়ে গিয়ে রূপমূল তৈরি করে। রূপমূলকে ভাঙলে ধ্বনি পাওয়া যায়। ঘুরে বলতে পারি, ধ্বনি ভাঙলে রূপমূল পাওয়া যায়, আর ধ্বনি জুড়লে রূপমূল পাওয়া যায়। মানে ধ্বনি মাত্র রূপমূল হবে ঠিক নয়, হতে পারে কিন্তু রূপমূলকে ভাঙলে ধ্বনি পাওয়া যাবে, আর ধ্বনিকে যে রূপমূল পাওয়া যাবে। মানে ধ্বনি মাত্র রূপমূল নয়, রূপমূল কিন্তু ধ্বনি হলেও হতে পারে। আসবো দল প্রসঙ্গে। দল একেবারে সহজ বস্তু, ক্লাস সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছ। দল মানে কি, একটা শব্দের যতটুকু অংশ এক প্রয়াসে উচ্চারণ করা যায়। আমি একটি শব্দ লিখছি, দেখো, রামায়ণ। এই রামায়ণ একটি শব্দ, কোনো প্রশ্ন নেই। উচ্চারণ করি রা মা অন। এই যে একটি অংশ, এই প্রত্যেকটি অংশের নাম হচ্ছে দল। দেখো, এই প্রতিটা অংশের অর্থ থাকতে পারে বাও নাও পারে। রার কোনো মানে নেই, মার অর্থ আছে কিন্তু এখানে মানে নেই, অনের কোনো অর্থ নেই। আবার ও, এটা ধ্বনি বলেছিলাম, এটা একটা এক প্রায় উচ্চারণ করছি, এটাও দল। তাহলে ধ্বনির মতো এর কিন্তু অর্থ থাকতে পারে, নাও থাকতে পারে। একই রকম বলবো, তাই রূপমূলে কিন্তু অর্থ থাকবেই, দলের থাকতে পারে বা নাও থাকতে পারে। শব্দ, এই শব্দ বলেছিলাম, এই শব্দের সঙ্গে রূপমূলে পার্থক্য কি না, শব্দটার অর্থ থাকবেই, রূপমূলেরও অর্থ থাকবে। রূপমূলের
রূপমূল শব্দ হতে পারে, যেমন ও, এটা রূপমূল, এটা আবার শব্দও বটে। তাহলে রূপমূলগুলো নিয়ে শব্দ গঠিত হয়, শব্দগুলো ভাঙলে রূপমূল পাওয়া যায়। অর্থাৎ রূপমূল মাত্রই শব্দ হতে পারে, শব্দ মাত্রই রূপমূল হবে এমন কোনো কথা নেই। এবার চলে আসবো এই যে রূপমূল, এই রূপমূল বা রূপতত্ত্ব এর কাজটা কি। উদাহরণ এটা আগে নেই। বাড়িতে স্মার্টফোন রয়েছে, যত দামি স্মার্টফোন হোক না কেন, যদি সেই ফোনের ভিতর কোনো সিম না থাকে, তাহলে সেই স্মার্টফোন তোমার কোনো মেসেজ পাঠাতে পারবে না, ইউটিউবে ছবি খুলতে পারবে না, ফেসবুক খুলতে পারবে না। তাহলে এক কথায় বলে নিতে পারি, স্মার্টফোনের প্রাণ হচ্ছে ওই সিম। ঠিক তেমনি এই শব্দের প্রাণ হচ্ছে আমাদের রূপমূল। মানে রূপমূলের কাজটা কি, এই শব্দের নানা দিক, তার গঠন, মানে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, সেই গাঠনিক দিক, তার শ্রেণীবিভাগ, তার উপবৈচিত্র্য, তার উপবৈচিত্র্য উপকরণ, মানে প্রত্যয়, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, এগুলো নিয়ে কাজ হচ্ছে রূপমূল। অর্থাৎ রূপমূল না থাকলে শব্দ একেবারেই অচল। অতএব শব্দের আত্মা যেন রূপমূল। এক কথায় তোমরা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যা ব্যাকরণ পড়েছ, সব কিন্তু এক কথায় ওই রূপমূলেরই কাজ দেখতে পেয়েছ। এবার আমরা রূপমূলের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকে রূপমূল বলে, তার শ্রেণীবিভাগ আলোচনা করো, বা যে কোনো দুটো শ্রেণী নিয়ে আলোচনা করো। রূপমূলকে আমরা মূলত চারটি ভাগে ভাগ করব। স্বাধীন রূপমূল বা মুক্ত রূপমূল, পরাধীন রূপমূল বা বদ্ধ রূপমূল, মিশ্র রূপমূল, জটিল রূপমূল। 1, 2, 3, 4। মূলত এই দুটো কিন্তু প্রধান ভাগ। এ দুটোকে আমরা পরবর্তী অংশে নেব। স্বাধীন মানে কে, যার বাধা নেই, মানে মুক্ত, যে রূপমূল একা ব্যবহৃত হতে পারে, অন্য কারুর সাহায্য নেয় না, তাকে বলবো স্বাধীন রূপমূল। উদাহরণ নিচ্ছি, বাবা, বাড়ি, এলেন। এই যে শব্দে বাবা বা বাড়ি, দেখো একা বাক্যে ব্যবহৃত হচ্ছে। পরেরটা বোঝালে সুবিধা হবে। পরাধীন বদ্ধ রূপমূল মানে যেগুলো স্বাধীন রূপমূল ছাড়া ব্যবহার হতে পারে না। এবার যদি বলি বাবাকে বাড়িতে আসতে হবে, এখানে দেখো বাবা স্বাধীন বলেছি কিন্তু কে, বাড়ি স্বাধীন বলেছি এবং তে, এবং কে কে দেখো বা তেকে দেখো কখনো একা ব্যবহৃত হতে পারবে না, কারুর সঙ্গে তাকে যুক্ত হয়ে ব্যবহৃত হতে হবে। ছেলে স্বাধীন, ছেলেগুলি। বই, বইগুলি, বইটি স্বাধীন, গুলি কিন্তু পরাধীন। মানে কি বললাম, যে রূপমূল এককভাবে ব্যবহৃত হতে পারে তাকে বলবো স্বাধীন রূপমূল, আর যে রূপমূল স্বাধীন রূপমূল ছাড়া ব্যবহৃত হতে পারে না তাকে বলা হচ্ছে পরাধীন রূপমূল। এবার আসবো মিশ্র রূপমূল আর জটিল রূপমূল। মানে দুটো মুক্ত রূপমূল, মানে স্বাধীন, পাশাপাশি নিয়ে একটি বড় শব্দ গঠন করা হবে। যেমন বলি গঙ্গা ফড়িং, গঙ্গা একটি রূপমূল, ফড়িং একটি রূপমূল, গঙ্গাও স্বাধীন, ফড়িংও স্বাধীন, একসঙ্গে বলছি গঙ্গা ফড়িং, একে বলছি মিশ্র রূপমূল। পদ্মলোচন, পদ্মও স্বাধীন, লোচনও স্বাধীন, একসঙ্গে বলছি এটা হচ্ছে মিশ্র রূপমূল। একইভাবে সংবাদপত্র, সংবাদও স্বাধীন, পত্র স্বাধীন, একসঙ্গে যুক্ত হচ্ছে কি সংবাদপত্র, এটাও মিশ্র রূপমূল। জটিলটা কি,
এখানে দুটো রূপমূল পেয়েছিলাম, তার থেকে প্লাস চিহ্ন, বেশি রূপমূল থাকবে। হতে পারে মুক্ত, হতে পারে বদ্ধ। রবীন্দ্র সঙ্গীত শিল্পী, রবীন্দ্র একটি স্বাধীন রূপমূল, সঙ্গীত স্বাধীন রূপমূল, শিল্পী স্বাধীন রূপমূল। দেখো দুইয়ের বেশি 1, 2 এবং 3, 1, 2, 3 মানে দুইয়ের বেশি থাকলে হচ্ছে কি জটিল রূপমূল। কুসংস্কারগ্রস্ত, কু পরাধীন, সংস্কার স্বাধীন, গ্রস্ত হচ্ছে স্বাধীন। এটা বলছি কি আমরা জটিল রূপমূল। কি বোঝা গেল? এখানে থাকবে দুটো মুক্ত রূপমূল, এখানে থাকবে দুইয়ের বেশি রূপমূল। এবারে রূপমূলের আরেকটা ভাগ রয়েছে আভিধানিক রূপমূল এবং ব্যাকরণ সম্মত রূপমূল। আভিধানিক কথাটা অভিধান মানে ডিকশনারি থেকে এসছে, মানে যে রূপমূলগুলো আমরা ডিকশনারিতে বা অভিধান ঘাঁটলে পাওয়া যাবে তাকে বলবো আভিধানিক রূপমূল। যেমন পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী, তুমি ডিকশনারি খোলো, শব্দগুলো পেয়ে যাবে, অর্থ পেয়ে যাবে। কিন্তু আর এক ধর রূপমূল আছে যেগুলো এই ডিকশনারিতে নেই, আর অভিধানে নেই, কিন্তু ব্যাকরণ খুব কাজের জিনিস। হতে, থেকে, চে, র, এর, এগুলো উপসর্গ, অনুসর্গ, বিভক্তি, এগুলো কিন্তু ব্যাকরণে কাজের জিনিস, কিন্তু এগুলো অভিধানে ঘেটেও পাওয়া যাবে না। তাকে বলছি কি আমরা ব্যাকরণ সম্মত রূপমূল। কি পাওয়া গেল? আভিধানিক রূপমূল মানে যে রূপমূলের অর্থ অভিধানে পাওয়া যাবে, আর ব্যাকরণ সম্মত মানে কি অভিধানে পাওয়া যাবে না, ব্যাকরণে খুব কাজের জিনিস, তাকে বলা হচ্ছে ব্যাকরণ সম্মত রূপমূল। দুটোর ক্ষেত্রে স্বাধীন রূপমূলও আসতে পারে আর পরাধীন রূপমূলও আসতে পারে। এখান দেখো স্বাধীন রূপমূলও আসতে পারে আর পরাধীন রূপমূলও আসতে পারে। দেখো স্বাধীনগুলো কি কি না পদগুলো, ওই বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, এই পদগুলো পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী, বাঁশি, খেলনা, রিক্সা প্রভৃতি কিন্তু স্বাধীন। এগুলো ব্যাকরণিক, এগুলো অভিধানে অবশ্যই পাওয়া যাবে, একে স্বাধীন আভিধানিক রূপমূল। পরাধীন কি দেখো, আমি ওয়ালা লিখলাম, বাঁশি ওয়ালা, খেলনা ওয়ালা, রিক্সা ওয়ালা, মানে ওয়ালা শব্দটি একটি প্রত্যয়, এটি কিন্তু একা ব্যবহৃত হচ্ছে না, একে কিন্তু আমরা ডিকশনারিতে পাচ্ছি। এটা হচ্ছে কি পরাধীন আভিধানিক রূপমূল। ব্যাকরণ সম্মত দুটো অংশ বলেছি, স্বাধীন আর পরাধীন। স্বাধীনগুলো কোনগুলো? মূলত অনুসর্গ, হতে, থেকে, চে, দ্বারা, দিয়ে, জন্য, নিমিত্ত প্রভৃতি স্বাধীন। আর পরাধীনগুলো কোনগুলি? সেগুলো বিভক্তি, প্রত্যয়, অনুসর্গ। একে দুটো ভাগে ভাগ করছি। পরাধীন মানে ব্যাকরণ সম্মত পরাধীন রূপমূলে দুটো ভাগ, এক সমন্বয়ী রূপমূল, এক নিষ্পাদিত রূপমূল। সমন্বয়ী কথা অর্থ যা শেষ হয়ে গেছে, নতুন করে গঠন করা যাবে না। আমি একটা শব্দ লিখি, পরে ব্যাপারটা বোঝাচ্ছি। আমি লিখলাম, এই রামকেই নিয়ে থাকি, রাম শব্দ, আমি দিলাম কে বিভক্তি, হয়ে গেল রাম কে। দেখো তো এর সঙ্গে এই রামকে কি আর বাড়ানো যাবে? নিশ্চয়ই না, বাড়ানো যাবে না। আমি আর একটা শব্দ লিখি, ধরো দাদা, এর সাথে আমি যদি গিরি যোগ করি, জুড়তে পারছি। আমি বলে দাদাগিরি, আবার যদি বলি আমি দিদিগিরি, আমি জুড়তে পারছি। দাদা শব্দটাকে আমি এদিকে বাড়াতে পারছি, রামটাকে বাড়াতে পারছিলাম, কিন্তু গিরিকে আমরা এর সঙ্গে বিভক্তি জুড়তে পারি, কিন্তু এই অংশটাকে বাড়ানো যায়, একে কিন্তু বাড়ানো যায় না। এখানে কি জুড়লাম? বিভক্তি। এটা কি আমাদের যাকে বলে উপসর্গ, যাকে বলে প্রত্যয়। আমি যদি বলি বলি, যদি প্রহার করতে পারি, প্রচার করতে পারি, প্রবেশ করতে পারি, তাহলে কি এই প্রকে বাড়াতে কমাতে পারছি আমি,
কিন্তু কে বিভক্তিকে বাড়াতেও পাচ্ছি না আর কমাতেও পাচ্ছি না। মানে কি, যেটা আর বাড়ানো হবে না, এমন নতুন পদ তৈরি করতে পারবে না, সেটা হচ্ছে কি সমন্বয় রূপমূল। মূলত শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে পদ পাওয়া যায়। এই যে বিভক্তি, এটাকে বলছি কি সমন্বয়ী রূপমূল। এই যে পদটা পেলাম, এখানে পদটা স্থিরতা হলো, মানে রামকে স্থিরতা দিয়ে দিল কে, একে বাড়াতে পারছি না, কমাতে পারছি না, এটা হচ্ছে কি সমন্বয়ী রূপমূল। আর এই নতুন পদ আর তৈরি করতে পারে না। আর নিষ্পাদিত মানে প্রত্যয় জুড়তে পারে, উপসর্গ আসতে পারে। প্রত্যয় যোগ করেছি, শব্দের পরে যোগ হবে, আর উপসর্গ আগে যোগ হবে। এগুলো কিন্তু নতুন শব্দ, প্রহার, প্রচার, প্রবেশ, প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ রয়েছে, বা নতুন পদ হয়েছে আর অর্থ রয়েছে। দাদাগিরি, দিদিগিরি, এগুলো অর্থ নতুন শব্দ গঠন হয়েছে, অর্থ বদলে গেছে। নতুন পদ গঠন হবে, অর্থ থাকবে। একে বলি আমরা নিষ্পাদিত রূপমূল। রূপমূলের বাকি পরবর্তী অংশায় পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। আশা করছি তোমরা মন দিয়ে দেখবে, আর দেখলে বুঝতে পারবে। পরবর্তী ভিডিওগুলোতে দ্বাদশ শ্রেণীর প্রশ্ন উত্তর এবং বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করা হবে। ভালো থেকো।